ঝাপানতলায় সন্ধ্যা নামে ছপ করে। আজও তাই হলো। দূরের বিশাল বিলটার উপর সূর্যাস্ত দেখা গেল। আকাশ আজ অন্যান্য দিনের মতোই মেঘাচ্ছন্ন, তবে বাদলা নামার কোনো সম্ভাবনা নেই। ছাদের ওপর চেয়ারে বসে দৃশ্যটা দেখছিল বিপ্লব। এই ঝাপানডাঙ্গায় বিপ্লব জনগণনা করতে সরকারি কাজে এসেছে মাত্র 3 দিন হলো। হাতে ধরা চায়ের কাপে একটা চুমুক দিয়ে নিচের দিকে তাকাতে তার একটা কাণ্ড চোখে পড়ল। এই একতলা বাড়িটার ন্যাড়া ছাদ, সেখান দিয়েই দেখল তার সাথে আসা আরও দুজন, মানে পিনাকিদা আর অখিল, হাতে দুটো লাল মোড়ক ঝুলিয়ে সামনের কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকেই আসছে। এই সেরেছে, এসব আবার কোথা দিয়ে জোগাড় করলো? গ্রামের কারো হলে যে কেলেঙ্কারি হবে। কি যে করি এদের নিয়ে। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলে বিপ্লব তুত্তার করে নিচের দিকে নেমে গেল। এ সরকারি দপ্তরের বাড়িটা নতুন নয়, তাও এর গায়ে বা ভেতরে চুনকামের কোনো চিহ্ন নেই। দরজা টরজাগুলো যথেষ্ট পুরনো। পিনাকিদা আর অখিল দাঁত বের করে হাসতে হাসতে ভেতরে ঢুকলো। ঢুকে বিপ্লবকে দেখে চমকে উঠল একরকম। এ কি কাণ্ড! ও দুটো কোথা দিয়ে জোগাড় করলে? দেখে তো পোষা মনে হচ্ছে, আর বেশ তাগড়া। হ্যাঁ, আর বলবেন না স্যার, আমি আর অখিল ওই ওই ধান খেতে ধারে একটু দাঁড়িয়ে আছি, তা হঠাৎ দেখি এই দুই মক্কেল মাঠের মধ্যে ধান কুটে খাচ্ছে। ও হো, কতদিন যেরকম দেশি তাগড়া মোড়ক খায়নি। লোভটা না সামলাতে পারলুম না স্যার, দুটো ঢিল একেবারে কেতরে পড়লো। ব্যাস, নিয়ে চলে এলুম। ওহো, আজকে রাতটা একেবারে জমে যাবে। কি অবস্থা করেছটা? কি মেরে ফেলেছ নাকি? আরে গ্রামের কারোর পোষা হলে যে লাঠি সোটা নিয়ে পিটিয়ে আমাদেরই মুরগি বানিয়ে ছাড়বে। অখিল এতক্ষণ কিছু না বললেও এবারে তার হাতে ধরা মোড়কটা সামনে তুলে ধরে বলল, কি যে বলো বিপ্লবদা, গ্রামের কেউ জানার আগে দুটো আমাদের পেটে চলে যাবে। আর এমনিও আমাদের কাজ শেষ, কাল দিনটা কাটালেই তো পরশু আবার ব্যাক টু কলকাতা। একবার দেখো, উফ, এরকম মোরগ তুমি আমাদের ওখানে পাচ্ছ কোথায়? বিপ্লব তাকিয়ে দেখল কথাটা ভুল না। আর এদের যদি কেউ দেখেই থাকতো তবে এতক্ষণে মার কাটকাট পড়ে যেত। কি ভাবছো বিপ্লবদা? দেখো মরি তো গেছে, এবার তো আর মাঠে ছেড়ে আসতে পারবো না। কি বলো, কাটবো? আর কি করা যাবে? যাই হোক, গ্রামের লোক কেউ জানলে, বাপরে, যা লোকজন এখানকার, সরকারি কাজ সারতে যা হ্যাপা পোহাতে হলো। যাই হোক, বিপ্লব পিনাকি আর অখিলের থেকে উঁচু পদের কর্মচারী, তাই তার সায় পেয়েই দুজনে নাচতে নাচতে মোড়ক দুটো নিয়ে ঢুকে গেল বাড়ির ভেতরে। বিপ্লব এবার দপ্তরের বাইরে বেরিয়ে এলো। চারিদিকে তাকিয়ে সে দেখল কেউ এদের পিছু নিয়েছে কিনা। চারিদিকে শুধু খুটখুটে আঁধার ছাড়া আর কিছু তার চোখে পড়ল না। এ গ্রামের রাস্তায় কোনো আলো নেই, বিদ্যুৎ এলেও এখানে আঁধারের রাজত্বটাই বেশি। বিপ্লব হাতে একটা সিগারেট ধরিয়ে টানা শুরু করলো। এই গ্রাম থেকে আবার নিজের বাড়িতে যেতে পারলে সে বেঁচে যায়। ও স্যার, ওপরে আছেন? কি করছেন নিচে দাঁড়িয়ে? ছাদের উপর থেকে পিনাকিদার কথায় চমকে সেদিকে তাকালো বিপ্লব। সত্যি এই অন্ধকারে দাঁড়াতে তারও ভালো লাগছে না। মিনিট কয়েকের মধ্যেই বিপ্লব আবার ছাদের ওপর উঠে এলো। ছাদের ওপর ততক্ষণে একটা যজ্ঞ শুরু হয়েছে যেন। পিনাকি আর অখিল কাটাকুটি করে রান্নাও চাপিয়ে দিয়েছে, টকবক করে ফুটছে কড়াইতে। আগুনের তাপে ছাদের বাতাস গরম হয়ে উঠেছে। অখিল হাতে খুন্তি নিয়ে ঝোলটা নামাতেই যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন ঠং ঠং করে ঘন্টার শব্দ আর লোকজনের কোলাহল শুরু হলো। কি ব্যাপার? হঠাৎ কোথাও ঝগড়া টগড়া শুরু হলো নাকি? ওদিকে দেখুন স্যার, ওই যে দূরের ওই 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 বটগাছটার দিকে। পিনাকির কথায় বিপ্লব আর অখিল দূরের মাঠের দিকে দেখল।
বেশ কয়েকটা মশালের আলো যেন সরু জমির আলপথ বেয়ে তাদের এই সরকারি দপ্তরের বাড়িটার দিকেই আসছে। এই সেরেছে, গ্রামের লোকজন জেনে গেল নাকি? ও বিপ্লবদা, কি কি হবে গো এবার? আর দাঁড়া দেখি কি ব্যাপারখানা দেখি। মাত্র দুটো মোরগের জন্য সারা গ্রামখানা একেবারে দরজায় এসে হামলা করেছে, এ তো স্বাভাবিক নয়। ওদের কথার মাঝেই লোকজনের কোলাহল শোনা গেল বাড়ির নিচে। তাদের হাতে মশাল, লাঠি দা নিয়ে প্রায় ৬-৭ জন এসে দাঁড়িয়েছে। ১-২ মহিলাও আছে ওদের মধ্যে। বাবু, ও বাবু, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, আপনাদের একটা শিক্ষা না দিয়ে আমরা এখান থেকে যাব না, নিচে আসেন দেখি। একজন বয়স্কা মহিলা হাতের আলোটা ছাদের দিকে তুলে গলা চড়িয়ে চিৎকার করে উঠল, বেটা নুলো, বক রাক্ষসের দল, আয় বলছি নিচে। এতগুলো মনীষী এখানে গলা সাজছে, আর তাও তোদের কানে যাচ্ছে না? আমার বাছা দুটোকে কি করেছিস তোরা? হ্যাঁ, আয় বলছি, আয় নিচে, আয় নিচে, আয় বলছি। ছাদের ওপর বিপ্লব, অখিল আর পিনাকি একবার নিজেদের মুখ চাওয়াচাই করল। তারপর নিচে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করে নিচের দিকে চলল। লোহার জালের দরজা ঠেলে ৩ জনে বেরোতে দেখল সেখানে দাঁড়ানো সবার মুখে যেন রাগের লাভা ফুটছে। এই যে রাক্ষসের দল, আমার আমার সোনা আর মোনা কোথায়? হ্যাঁ, কোথায় বল দেখি? তোরা জানিস না ওরা কি? বল কোথায়, কোথায় গেল আমার সোনা আর মোনা? বল এক্ষুনি। বুড়ির কথায় ওদের ৩ জনের হাসি পেলেও তারা মুখে কিছু বলল না। জমা হওয়া লোকেদের মধ্যে থেকে গুন্ডা গুন্ডা ভাবের একটা লোক তাদের মুখ দেখে বলে উঠল, দেখো মাসি, হে ভগবান, এরা করছে কি? ওই দেখো ছাদের ওপর, দেখো দেখো দেখো, বাতাসে মাংসের গন্ধ মমা করছে গো। করেছে কি এরা? বুড়ি ছাদের দিকে তাকিয়েই ধপ করে মাটিতে বসে পড়ল, মাথা চাপড়ে বলে উঠল, হে বুড়ো বটের দেবতা, এরা যে কি করেছে, এরা এরা নিজেরাও জানে না। ওরে ওরে, আমার মোরগ দুটো যে বুড়ো বটের দেবতার নামে মানত ছিল রে। হে, এবার এবার এই গ্রামে যে মরগ লাগবে গো। বুড়ো বটের নামে দেওয়া প্রাণীদের যে অকাল মৃত্যু হলে আর লোককে নেই গো, আর লোককে নেই। আরে কি আশ্চর্য, দুটো মোরগ বই তো কিছু নয়, তার জন্য এত ঝামেলার কি আছে বাপু? যত দাম লাগবে বলো, আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছ, যত সব। হে নে, টাকা নিয়ে এখান থেকে পালা, সব পালা। এই কথা বলে অখিল পকেট থেকে দুটো কড়কড়ে নোট বের করে ছুঁড়ে দিল জমায়েত হওয়া লোকগুলোর দিকে। সঙ্গে সঙ্গে গুন্ডা মতো লোকটা রেগে গিয়ে হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে এক ঘা বসিয়ে দিল অখিলের গায়ে। অখিল একটা শব্দ করে একপাশে সরে দাঁড়ালো। আবহাওয়াটা যে এত গুরুতর হয়ে উঠবে সেটা ওরা কেউ বোঝেনি। স্যাংরামো হচ্ছে, হ্যাঁ স্যাংরামো। আমরা গ্রামের মানুষ বলে আমাদের কোনো দাম নেই নাকি? মেয়েরা তোদের। আরে 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 থামুন না দাদা, মানছি আমরা ভুল করেছি। তা আমাদেরকে মারলে কি সোনার মোনা ফেরত আসবে? তার থেকে কি করতে হবে বলুন, করছি। পিনাকির কথায় জমায়েত হওয়া লোকগুলোর মধ্যে একটা চাপা ভয় যেন খেলে গেল। বুড়ি আবার বলে উঠল, ওরে ওরে, তোরা কি করছিস? তোরা জানিস না বুড়ো বটের দেবতা হলো এই গ্রামের সব থেকে পুরনো দেবতা। ভুলোর খেলার তার খুব পছন্দ। তেনার জন্যই আমরা প্রতি বছর এমন দুটো লাল মোরগ মানত করি। বুড়ো বটের দেবতা তাদের সাথে সারা বছর খেলা করে, আর তারপর ওদের ভোগ হিসেবে গ্রহণ করে। তোরা তার মানতকে হত্যা করেছিস। এবার এবার এরকম দুটো মোরগ তোদের কাল সন্ধ্যার শেষে জোগাড় করে দিতেই হবে রে। হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। আর যতক্ষণ না জোগাড় করে এনে দিতে পারছো, এই এই বাবুটি,
আমাদের জিম্মায় থাকবে। এই চল চল সব, আরে এই তুইও চল। একথা বলে গ্রামের লোকগুলো আবার ফিরে চলল যে পথ ধরে এসেছিল সে পথেই। তবে এবার তাদের সাথে নিয়ে গেল অখিলকে। পিনাকি আর বিপ্লব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আধ ঘন্টার মধ্যে কি যেন একটা হয়ে গেল। পিনাকি শুধু অবাক হয়ে দেখল একজন বুড়ো লোক সবাই চলে যাওয়ার পরেও সেখানে দাঁড়িয়ে আছে। তুমি আবার কিছু বলবে নাকি? দুটো মোড়ক এনেছি বলে যা ব্যবহার করলে তোমরা। এখানে কাছাকাছি থানা থাকলে না পুলিশে দিতাম তোমাদের। না না বাবু, আমি ওদের মতো না। তবে আপনারা চাইলে আমি আপনাদের এই গ্রামের শেষে যে হাট বসে সেখানে নিয়ে যেতে পারি। সেখানে আপনারে অমন মোরগ ঢের পাবেন। বদলে কিছু খরচা পানি দিয়েন। কাল ভোরবেলা চলে আসবেন ওই ওই পুরনো বটতলায়। চলি কাল ভোরবেলা, মনে রাখবেন। একটানা কথাগুলো বলে খুনখুনে বুড়োটাও হাঁটা দিল দলটা যেদিকে গেছে সেদিকে। পিনাকি আর বিপ্লব অবাক চোখে তাকিয়ে দেখল বুড়োটার চলে যাওয়াটা। ঝিলের ওপর আবার ভোরের আলোর প্রথম রেখা দেখা দিল সঠিক সময়। গ্রামের ওপর কেমন যেন একটা গুমোট ভাব ছেয়ে আছে। চারিদিকে চাপচাপ আঁধার। সরকারি দপ্তরের বাড়িটার ওপর প্রথম আলোর রেখা পড়তেই পিনাকি আর বিপ্লব বেরিয়ে পড়ল। দুজনে সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। গ্রামের প্রান্তে যেখানে বাড়িঘরের সংখ্যা প্রায় নেই, দূরে তালগাছের সারি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না, সেখানেই একটা বিশাল বটগাছ ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে আজ বহু যুগ ধরে। এটারই নাম বুড়ো বটতলা। বিপ্লব আর পিনাকি হাঁটতে হাঁটতে সেখানে এসে দাঁড়ালো। অখিলকে ছাড়িয়ে আনার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে। লোকটাকে তো কোথাও দেখছি না পিনাকিদা, আদেও সে আসবে তো? এমন একটা কাণ্ড ঘটালে তোমরা, কি আর বলি। লোকটার নামটাও তো জানা হয়নি তখন। দাঁড়ান দেখি স্যার, এই গ্রামের মানুষ একেবারে সুবিধের নয়। মাত্র দুটো মোরগের জন্য এত কাণ্ড ঘটানোর যে কি আছে কে জানে। দেখি এখানে দাঁড়িয়ে, তারপর না হয় নিজেরাই যা হোক হাটটা খুঁজে নেব কোথায় আছে। ওদের কথার শেষ হয়েছে কি হয়নি, একটা আবছায়ার মতো কাউকে দেখা গেল ভোরের অন্ধকারের মধ্যে কিছু দূরে দাঁড়িয়ে থাকতে। ওই তো, এই যে এদিকে আমরা। পিনাকির ডাকে লোকটা একগাল হেসে বলে উঠল, দেখেছি বাবুরা, আপনাদের জন্যই অপেক্ষা করছি। চলেন ওই যে মাঠের আলের পথ, ওই পথ ধরে হেঁটে গেলে গ্রামের শেষের মুরগির হাট এসে পড়বে। খুব দূর দূর থেকে লোক আসে সেখানে বাবুরা। চলেন, জলদি পা না চালালে একটা মোরগও কপালে জুটবে না বাবুরা। চলেন চলেন। এ লোকটা যখনই কথা বলে এক টানা বলে। এবারও তাই বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। পিনাকি আর বিপ্লব তার পিছু নিল। ঘাসের বনের মধ্যে সরু আলপথ। ভোরের আলো ফুটবো ফুটবো করেও কেমন যেন একটা আঁধারের ঘন কুয়াশা চারিদিকে মায়া সৃষ্টি করেছে। লোকটা কোনো কথাই বলছিল না, মুখ বন্ধ করে মাটির রাস্তার খানাখন্দ আর কাদা পেরিয়ে দিব্যি হেঁটে চলেছে। বিপ্লব আর পিনাকি তাকে অনুসরণ করলেও এবার একটা কথা পিনাকি জিজ্ঞেস না করে পারল না। তা তোমার নামটা যেন কি? মানে এত উপকার করছো তো, এখনো তো তোমার নামটাই জানা হলো না। আমার আবার নাম? অনেক লোকে তো অনেক নামে ডাকে।
আমার মতো পেরানির কোন বাঁধা ধরা নাম থাকে না বাবুরা, যে যা নামে ঢাকে আর কি। বাবা, এত হেঁয়ালি করার কি আছে? নামটাই তো শুধু জানতে চেয়েছি। ও স্যার, এই লোকটাকে যেন সুবিধের লাগছে না, তাই না? কথাটা ঠিক। কাল রাত থেকেই যা ঘটছে কিছুই আমার সুবিধের মনে হচ্ছে না। যাই হোক, যত জলদি সম্ভব হাট থেকে মোড়ক কিনে ওদের দিয়ে আমি এই ছাপানডাঙ্গা ছাড়তে পারলে বাঁচি। ও দাদা, আর কত দূর? শেষ কথাটা সামনের লোকটাকে জিজ্ঞেস করলেও সে থামল না। লোকটা খুব ধীরে ধীরে টুকটুক করে হাঁটলেও ওরা দুজন যেন তার নাগাল ধরতেই পারছে না। বেশি দূর নয়, এই চলে এসেছি। চিন্তা করবেন না, আপনাদের আমি ঠিক পৌঁছে দেব। আমি কাউকে ছাড়ি না বাবু। এরপর আর কেউ কোনো কথাই বলল না। তিনজন ঘাসের ময়দানের মধ্যে দিয়ে চলল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। মিনিট কুড়ি চলার পরেই একটা ফাঁকা মাঠ পড়ল। দূরে বিশাল বিশাল তালগাছ ছাড়া সে মাঠের আর কোথাও কিছুই নেই। লোকটা সেই মাঠেই থমকে দাঁড়ালো। বিপ্লব আর পিনাকিও দাঁড়িয়ে গেল তার থেকে একটু দূরত্বে। অবাক হয়ে তারা চারিদিকে দেখছিল। পিনাকির কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল অনেকক্ষণ ধরে। সে এবার বিপ্লবকে বলল, স্যার, এতক্ষণে তো সূর্য উঠে যাবার কথা, তাই না? আমরা বেরিয়েছি যখন দপ্তর থেকে, তখনই তো প্রায় 5টা বাজে। অথচ এখনো দেখুন কেমন 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 চাপ চাপ কালো অন্ধকারে ঢেকে আছে চারিদিক। কি ব্যাপার বলুন তো? আকাশেও তো মেঘ নেই যে সূর্যের আলো আসবে না। বিপ্লবও এ কথায় আকাশের চারিদিকে তাকিয়ে দেখল। তার নিজেরও যে এ কথা মনে হয়নি সেটা নয়। সে লোকটাকে জিজ্ঞেস করল, এই যে শুনছো, এই ফাঁকা মাঠের মধ্যে মুরগির হাটের তো কোনো চিহ্ন দেখছি না। আর কত দূর সে জায়গা বলতে পারবে? লোকটা ওদের কথায় কেমন যেন একটা চোখে ওদের মুখের দিকে তাকিয়ে হাসল। তারপর ঠিক জাদুকরের মতো একটা হাত সামনে তুলে ধরল। এই যে মশাইরা, ওরা অবাক হয়ে দেখল সামনে আঁধারের চাদরটা যেন কুয়াশার মতো সরে গেল। আর কুয়াশার পেছনে দেখা গেল বেশ কয়েকটা লোক বসে আছে। তাদের কারোর সামনে দেখা গেল ঝুড়িতে মুরগি, কারোর সামনে মোরগের খাঁচা, আবার কারোর সামনে হাঁসের দল। এই কাণ্ডটা দেখে বিপ্লব আর পিনাকির যেন সব কথা থেমে গেল। এমন আজব কাণ্ড দেখে গাটাও তাদের ছমছম করে উঠল। স্যার স্যার স্যার, এখানে এখানে আর থাকাটা ঠিক হবে না। এই লোকটা আর এই জায়গাখানাও কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না? হঠাৎ কোথা থেকে এত লোক এসে হাজির হলো? হ্যাঁ, ঠিক বলেছ পিনাকিদা, এখানে আর থাকাটা সুবিধের না। চলো চলো, অনেক হয়েছে, চলো। বিপ্লবের কথা শুনে পিনাকিও উল্টো দিকে ঘুরে তার সাথে হাঁটা শুরু করলো। কি হলো, মোরগ কিনবে না তাই নাকি গো বাবুরা? মোরগ না কিনলে আমি যে তোমাদের যেতে দিতে পারি না। চলে যেতে গিয়েও লোকটার কথা শুনে আবার তারা তার দিকে ঘুরে তাকালো। আর তাতেই যা দেখলো, হাড় হিম হয়ে গেল তাদের। লোকটার দেহ ওদের চোখের সামনে লম্বা হয়ে বিকৃত এক আকার ধারণ করল। কালো ছায়ার দেহে এক আজব আভা। ছায়াটা দেখে মনে হয় সে কোনো প্রেত নয়, কিন্তু তাকে দেখলে শরীরের ভেতরের অন্তরাত্মা যেন কেঁপে ওঠে। কে 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 তুমি? আমার যে কোনো নাম নেই, আমাকে যে যা নামে খুশি ডাকে। আমার মোরগ কোথায়? দে দে, আমার মোরগ দে, দে বলছি, দে।
পিনাকি এতক্ষণ হুঁশ ধরে রাখতে পারলেও আর পারল না। মাথা ঘুরে আছড়ে পড়ল মাটিতে। আর তার সাথে সাথেই বিপ্লব বিস্ফারিত চোখে দেখল চারিদিকের মাঠ, গাছ, সামনের সেই মোরগের হাট সব যেন বাতাসে মিলিয়ে গেল। বিপ্লব অবাক হয়ে দেখল সে দাঁড়িয়ে আছে এক কোমর সমান জলে। পিনাকিও ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছে। বুড়ো বটের দেবতা ভুলোর ছলনা করে তাদের এনে ফেলেছে সেই জলার মাঝখানে। আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি, আমাকে। বিপ্লবের কথা শেষ হয় না, হঠাৎ তাকে কে যেন জলের ভেতর থেকে টেনে ধরে। জলের নিচে ঘোলা ঘোলা দৃষ্টিতে সে দেখে জলের নিচে অসংখ্য চোখ, কঙ্কালের অনেক মূর্তি তার পা চিপে ধরে তাকে টেনে নিয়ে চলেছে অতল গভীরে। জলের ওপর এক বিকট অট্টহাসি মায়ার জগতে ছড়িয়ে যাচ্ছে। বিপ্লব বুঝল তার সময় শেষ। দু চোখে গাঢ় অন্ধকার নেমে এলো তার। যখন চোখ খুলল বিপ্লব, দেখল দিনের আলো ফুটেছে। চারপাশে আগের দিনের দেখা সেই সব লোকেদের মুখগুলো তাকেই দেখছে। উঠে বসতেই তার চোখে পড়ল পিনাকির প্রাণহীন দেহটা শোয়ানো রয়েছে কিছু দূরে। জলে ডুবেই মরেছে বেচারা লোকটা। পিনাকিদা, ও পিনাকিদা, কি হলো তোমার? উনি তো জলে ডুবে মরেছেন, কিন্তু কিন্তু আপনারা এই পানা আর শ্যাওলা ভরা বিলে নেমেছিলেন কোন দুঃখে? আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ওই বাবুকে ছেড়ে দেবো। সকালে সেজন্য আবার আপনাদের সরকারি দপ্তরে ফেরত দিতে গিয়ে দেখি সব খালি করে আপনারা কেটে পড়েছেন। তারপর শঙ্কুদা এই খানিক আগে দেখলো আপনাদের এই জলার মধ্যে পড়ে থাকতে। তা কি হয়েছিল বাবু? লোকটার প্রশ্নে বিপ্লব কাল ওরা চলে যাওয়ার পর থেকে ঘটে যাওয়া সব কথা বলল। গ্রামের লোক যেন কুঁকড়ে গেল তার মুখের কথা শুনে। তোর কপাল খুব ভালো, বুড়ো বটের দেবতার কোপের হাত থেকে বেঁচে ফিরেছিস রে। শোন শোন, এই গ্রামের থেকে তুই আর তোর বন্ধু পালিয়ে যা, যা যা যা, এক্ষুনি পালিয়ে যা। ওই লোকটার দেহে সৎকার আমরা করে নেব। বুড়ো বটের দেবতার মানত করা মোরগ খেয়েছিস তোরা, সে তোদের ছাড়বে না। পালা পালা, বুঝলি তো? পালা 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 পালা, এই 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 ঝাপান ডাঙা থেকে তোরা পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, যা যা যা। বিপ্লব শূন্য দৃষ্টিতে পিনাকির দেহটা দেখছিল। এই গ্রাম বাংলার আনাচে কানাচে এমন কত রহস্যময় শক্তি বসবাস করে, তাদের নিয়ে ছেলে খেলা করলে জীবন নিয়েও টানাটানি হতে পারে, এটা বুঝল সে। বাতাসে একটা খুনখুনে হাসির শব্দ যেন শুনতে পেল সে। গাটা আবার একবার তার শিউরে উঠল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।